মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো সবাই। আমি গোলকচন্দ্র সরকার, অ্যাসোসিয়েট প্রফেসর অফ কেমিস্ট্রি, রাজুকুত্তরা মডেল কলেজ। আজকে আমি ক্লাস 9-10-এর চ্যাপ্টার 2 এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে আমার 7th লেকচার, 7th ভিডিও এটা। তো এই চ্যাপ্টার থেকে আমি 10টা এমসিকিউ তৈরি করেছি। এই 10টা এমসিকিউ পড়লে তোমাদের এই চ্যাপ্টারের এমসিকিউগুলো মোটামুটি কভার হয়ে যাবে। তাছাড়াও তোমরা বইয়ের এক্সারসাইজের এমসিকিউগুলো অবশ্যই দেখে নিবে। নাম্বার 1, দেখো কোশ্চেনটা দেখো, এ লিকুইড হ্যাজ এ ডেফিনিট শেপ। 3টা স্টেটমেন্ট এখানে আছে। সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে, ইন গ্যাসিয়াস সাবস্ট্যান্স কাইনেটিক ফোর্স ইজ ভেরি হাই ইন কম্প্যারিজন টু ইন্টারমলিকুলার ফোর্স। নাম্বার 3 হচ্ছে, ডিপেন্ডিং অন টেম্পারেচার সেম সাবস্ট্যান্স ক্যান এক্সিস্ট ইন ডিফারেন্ট ফিজিক্যাল স্টেট। হুইচ অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্টস আর কারেক্ট। এই 3টা স্টেটমেন্টের মধ্যে কোনটা কোনটা কারেক্ট সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আসো, প্রথম স্টেটমেন্টটা কি বলছে, এ লিকুইড হ্যাজ এ ডেফিনিট শেপ। এই স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট না, কারণ লিকুইড সাবস্ট্যান্স হচ্ছে তার ডেফিনিট সাইজ আছে, ভলিউম আছে, কিন্তু তার শেপটা কিন্তু ডেফিনিট না। কেননা তুমি যদি 1 লিটার পানিকে একটা মগের মধ্যে রাখো, তাহলে সেটা মগের শেপটা নিয়ে নেয়। এটাকে যদি তুমি বালতির মধ্যে ঢালো, বালতিটার শেপ নিয়ে নেবে। আবার তুমি যদি 1 লিটার পানিকে তুমি কয়েকটা গ্লাসের মধ্যে ঢালো, দেখবা যে এটা গ্লাসের শেপটা নিয়ে নিচ্ছে। কাজেই এ লিকুইড টেক্স দ্য শেপ অফ দ্য কন্টেইনার। যে কন্টেইনারের মধ্যে একটা লিকুইডকে রাখা হয়, সব লিকুইড সেই কন্টেইনারের শেপটা নিয়ে নেয়। কাজেই এ লিকুইড হ্যাজ এ ডেফিনিট শেপ, এই স্টেটমেন্টটা রং, এটা সঠিক নয়। এবার আসো স্টেটমেন্ট 2, ইন গ্যাসিয়াস সাবস্ট্যান্স কাইনেটিক ফোর্স ইজ ভেরি হাই ইন কম্প্যারিজন টু ইন্টারমলিকুলার ফোর্স। এটা কিন্তু কারেক্ট। গ্যাসিয়াস সাবস্ট্যান্সের কাইনেটিক ফোর্সটা ইন্টারমলিকুলার ফোর্সের চাইতে অনেক বেশি বিধায়ী মলিকুলগুলো র্যান্ডমলি মুভ করতে পারে এবং তার ডেফিনিট এরিয়া ছেড়ে এসকেপ করতে পারে। কাজেই 2 নাম্বার স্টেটমেন্টটা কারেক্ট। 3 নাম্বার হচ্ছে, ডিপেন্ডিং অন টেম্পারেচার সেম সাবস্ট্যান্স ক্যান এক্সিস্ট ইন ডিফারেন্ট ফিজিক্যাল স্টেট। এটাও কারেক্ট। যেমন ধরো একটা বরফের টুকরা, এটা ডিপ ফ্রিজে থাকলে টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে যায়, তখন এটা সলিড হয়ে যায়। পানি যে জিনিসটা, এটা নর্মাল টেম্পারেচারের লিকুইড, বাট এটাকে তুমি যদি ডিপ ফ্রিজে রেখে দাও 1 বোতল পানি, তাহলে এই টেম্পারেচারটা কমতে কমতে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যাবে, এটা তখন সলিড হয়ে যাবে। বা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকলেও এটা সলিড ফর্মে থাকবে। যখনই এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে, তখন এটা মেল্টিং শুরু হবে এবং লিকুইড ওয়াটারে কনভার্ট হবে। আবার এই একই লিকুইড ওয়াটার, এটাকে যদি তুমি হিট দাও 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হচ্ছে বয়লিং পয়েন্ট, হিট দিলে এটা গ্যাসের স্টেটে চলে যাবে। তাহলে ওয়াটার যে সাবস্টেন্সটা, এটা নর্মাল টেম্পারেচারে, দ্যাট ইজ 0-র বেশি 100-এর কম যদি টেম্পারেচার হয়, তাহলে এটা লিকুইড। আর যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তার নিচের টেম্পারেচার হয়, তাহলে এটা সলিড। আর যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে তার চেয়ে বেশি টেম্পারেচার হয়, তাহলে সেটা গ্যাসিয়াস। কাজেই একই সাবস্ট্যান্স কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে বিভিন্ন ফিজিক্যাল স্টেটে থাকতে পারে। কাজেই এই 3 নাম্বার স্টেটমেন্টটাও কারেক্ট। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে স্টেটমেন্ট 2 অ্যান্ড 3। এই অপশনটা কোথায় আছে? বিতে আছে। এই যে কারেক্ট আনসার হচ্ছে বি, 2 অ্যান্ড 3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো এমসিকিউ নাম্বার 2। এটা একটা নলেজ বেসড কোশ্চেন, তোমাকে মুখস্থ করতে হবে। হোয়াট ইজ দ্য কালার অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ডিফিউশনের এক্সপেরিমেন্ট করার জন্য, মানে ডিফিউশন বোঝানোর জন্য এটা একটা এক্সপেরিমেন্ট। সেখানে একটা কালারফুল সাবস্ট্যান্স হলে ডিফিউশনটা স্পষ্ট বোঝা যায়, এই জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বেছে নেওয়া হয়েছে। অ্যান্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যখন ওয়াটারে ডিজলভ করা হয়, তখন এইটার যে সলিউশনটা, এই সলিউশনটা হয়ে যায় পিঙ্ক কালারের, পিঙ্ক কালার। কাজে এইটার কারেক্ট আনসার হচ্ছে সি নাম্বার, পিঙ্ক। এটা মুখস্থ ভিত্তিক, তোমাদের বইতে আছে। নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ হাইস্ট রেট অফ ডিফিউশন? এখন এটা বুঝতে গেলে তোমার ডিফিউশনের নিয়মটা বুঝতে হবে, যে
diffusion rate of their substance is maximum which has minimum molecular mass। তার মানে যেটার যে সাবস্ট্যান্সের মলিকুলার ম্যাস কম সেটার রেট অফ ডিফিউশনটা বেশি, অ্যান্ড ভাইস ভার্সা। আবার যদি মলিকুলার ম্যাস বেশি হয় তাহলে রেট অফ ডিফিউশন কম হবে। তাহলে এই কোশ্চেনটার আনসার বের করতে গেলে তোমাকে প্রত্যেকটা কম্পাউন্ডের মলিকুলার ম্যাস বের করে নিতে হবে। তাহলে আমরা কি করব, এখানে দেখো নাইট্রোজেনের অ্যাটমিক ম্যাস 14, যেটা তোমার মুখস্থ থাকতে হবে 14, আর অক্সিজেনের হচ্ছে 16। তাহলে 14 + 16 × 2, তার মানে 14 + 32 = 46। নাইট্রোজেন ডাইঅক্সাইডের মলিকুলার ম্যাস দাঁড়াইলো 46। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এটা হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5, তাহলে মলিকুলার ম্যাস দাঁড়াইলো 36.5। সালফার ডাইঅক্সাইড, সালফারের অ্যাটমিক ম্যাস হচ্ছে 32, অক্সিজেনের 16 × 2 = 32, 32 + 32 = 64। কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ম্যাস, কার্বনের অ্যাটমিক ম্যাস 12, অক্সিজেনের 16 × 2, তার মানে 32 + 12 = 44। সরি, তাহলে চারটা গ্যাসের মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মলিকুলার ম্যাস বের হলো 46, হাইড্রোজেন ক্লোরাইডের 35.5, সালফার ডাইঅক্সাইডের 64, কার্বন ডাইঅক্সাইডের 44। তাহলে চারটার মধ্যে মিনিমাম মলিকুলার ম্যাস বের হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মলিকুলার ম্যাস সবচেয়ে কম, এই জন্য এটা রেট অফ ডিফিউশন ম্যাক্সিমাম হবে। তাহলে আনসারটা হবে কি, বি। আনসার হবে বি, HCl। এবার আসো 4 নম্বরে, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্মোক অফ অ্যামোনিয়াম ক্লোরাইড। এই বিষয়টা কোত্থেকে আসছে আমি বলি। বইতে রেট অফ ডিফিউশন বোঝানোর জন্য একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, যেখানে একটা টিউবের দুই পাশ থেকে, একদিক থেকে অ্যামোনিয়া গ্যাস, আরেক দিক থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ডিফিউজ করে টিউবের ভিতরের দিকে রওনা দেয়। এই অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ডিফিউজ করে যখন দুইটা একটা আরেকটার কন্ট্যাক্টে আসে, কন্ট্যাক্টে আসলে ওখানে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মধ্যে একটা রিয়াকশন হয়। সেই রিয়াকশনে অ্যামোনিয়াম ক্লোরাইড প্রডিউস হয়। তো অ্যামোনিয়াম ক্লোরাইডটা যখন প্রডিউস হচ্ছে, এটা বোঝা যাওয়ার উপায় হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড যেখানেই প্রডিউস হবে ওইখানে একটা ডেন্স হোয়াইট ফিউম তৈরি হয়, ডেন্স হোয়াইট ফিউম তৈরি হয়। অ্যামোনিয়া কালারলেস গ্যাস, ওটা যে যাচ্ছে এটা বোঝা যাবে না, ডিফিউজ করছে বোঝা যাবে না। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যেটা, এটাও কালারলেস, কিন্তু ওদের যখন কন্ট্যাক্টে আসবে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাস যখন কন্ট্যাক্টে আসবে, ওদের মধ্যে একটা রিয়াকশন হবে, অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস = অ্যামোনিয়াম ক্লোরাইড। যে জায়গাটার মধ্যে, টিউবের যে জায়গাটার মধ্যে এই দুইটার কন্ট্যাক্ট হবে, ওখানে রিয়াকশনটা হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড প্রডিউস হবে, যার ফলে ওখানে একটা ডেন্স হোয়াইট ফিউম তৈরি হয়। যেটা দেখে আমরা বুঝতে পারি যে অ্যামোনিয়ার ডিফিউশন রেটটা হাইড্রোজেন ক্লোরাইডের চাইতে বেশি, কারণ এই অ্যামোনিয়াম ক্লোরাইডের ডেন্স হোয়াইট ফিউমটা টিউবের মাঝখানে হয় না, এইটা অ্যামোনিয়া থেকে দূরে, হাইড্রোজেন ক্লোরাইড থেকে কাছে, এমন একটা জায়গার মধ্যে হয়। তো এই এক্সপেরিমেন্টের ওখান থেকেই আমরা জানতে পেরেছি বা জানতে পারি, বইতেও আছে দেখবা, যে অ্যামোনিয়াম ক্লোরাইডের যে ফিউমটা হয় ওটা হচ্ছে হোয়াইট কালারের। এইগুলো 4 নাম্বার। এবার আসো আমরা 5 নম্বরে যাই, এটার আনসার হচ্ছে হোয়াইট। 5 নম্বরে যাই আসো, 3টা স্টেটমেন্ট আছে এখানেও। ডিফিউশন ইজ এ ফাস্ট প্রসেস, নাম্বার 2 ইফিউশন ইজ এ স্লো প্রসেস, নাম্বার 3 ওয়াক্স ইজ এ মিক্সচার অফ ভেরিয়াস হাইড্রোকার্বনস। এখানে প্রথমে আসো ডিফিউশন ইজ এ ফাস্ট প্রসেস, এটা রং স্টেটমেন্ট, কারণ ডিফিউশনটা স্পন্টানিয়াসলি হয়, এখানে কোনো প্রেশার থাকে না, এই জন্য এই প্রসেসটা স্লোলি হয়। যেমন ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি আমরা পানির মধ্যে রেখে দিই, এইটা ডিফিউজ করতে অনেক লম্বা একটা সময়ের প্রয়োজন হয়। ইফিউশন ইজ এ স্লো প্রসেস, এটাও রং। ইফিউশন আসলে একটা ফাস্ট প্রসেস, কারণ ইফিউশন আন্ডার প্রেশার হয়। যেমন একটা গ্যাসের সিলিন্ডার যদি কোনো রকমের কোনোভাবে একটা লিক হয়, সেই লিক দিয়ে কিন্তু আস্তে আস্তে গ্যাস বের হয় না, দ্রুত বেগে গ্যাস বের হয়ে আসে, বিকজ ইফিউশন টেক্স প্লেস আন্ডার প্রেশার। কাজে এটাও রং স্টেটমেন্ট। তাহলে ওয়াক্স ইজ এ মিক্সচার অফ ভেরিয়াস হাইড্রোকার্বনস, এইটা ঠিক কথা, এটা সত্য যে ওয়াক্স যেটা বাংলা আমরা যেটাকে মোম বলি, এটা বিভিন্ন রকম হাইড্রোকার্বনের মিক্সচার। কাজে এইখানে 3টা স্টেটমেন্টের মধ্যে থার্ড স্টেটমেন্ট যেটা, এটা শুধু কারেক্ট, বাকি দুইটা রং। তাহলে এটা সঠিক আনসারটা কী হবে, সি নাম্বার। সি নাম্বার মানে
নাম্বার 3 স্টেটমেন্ট ইজ কারেক্ট স্টেটমেন্ট। এটা গেল 5 নাম্বার। আসো 6 নাম্বারে, হুইচ গ্যাসেস আর প্রেজেন্ট ইন দ্য সিলিন্ডার গ্যাস ইউজড ফর হাউস হোল্ড কুকিং। এটা একটা নলেজ বেসড মুখস্থভিত্তিক কোশ্চেন। এটা হচ্ছে আনসার হবে প্রোপেন অ্যান্ড বিউটেন। আমরা রান্নাবান্নার জন্য যে সিলিন্ডার গ্যাস ইউজ করি এটার মধ্যে কিন্তু মিথেন গ্যাস থাকে না, মিথেন গ্যাস থাকে সিএনজিতে, যেটা গাড়ি চালানোর কাজে ইউজ হয়, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বলে এটাকে। আর হাউস হোল্ড কুকিংয়ের জন্য যেটা ইউজ হয় ওই সিলিন্ডারের ভিতরে প্রোপেন এবং বিউটেন গ্যাসকে লিকুইড ফর্মে আন্ডার হাই প্রেশার লিকুইড ফর্মে ওইটাকে সিলিন্ডার গ্যাসের মধ্যে দেওয়া, সিলিন্ডার গ্যাসে স্টোর করা হয়। এটাকে আমরা রান্নাবান্নার কাজে ইউজ করি এবং এইটার একটা নামও আছে, এটাকে বলা হয় এলপিজি বলা হয়। তো যাই হোক, তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে প্রোপেন অ্যান্ড বিউটেন, ডি নাম্বার। এরপরে নেক্সট আসো 7 নাম্বারে, হোয়াট ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ ইউরিয়া। এটা নলেজ বেসড কোশ্চেন, এটা মুখস্থ করবা, বইতে আছে। ইট ইজ 133 ডিগ্রি সেন্টিগ্রেড। আনসার ইজ এ, 133 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে 8 নাম্বার, হোয়াট ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ সালফার। এটাও মুখস্থ ভিত্তিক কোশ্চেন। এটার আনসার হচ্ছে 115 ডিগ্রি সেন্টিগ্রেড, 115 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে এটা 115 ডিগ্রি সেন্টিগ্রেড। 9 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং টার্নস ইন্টু লিকুইড আপন হিটিং। কোশ্চেনটাকে বুঝতে চেষ্টা করো যে কোনটি হিট দিলে লিকুইড হয়। হিট দিলে একটা সলিড লিকুইড হবে, এটা হলো স্বাভাবিক, কিন্তু কিছু কিছু সাবস্ট্যান্স তো আছে যেগুলোকে হিট দিলে লিকুইড না হয়ে ডিরেক্ট গ্যাস হয়ে যায়। তাহলে আমার দেখতে হবে যে এখানে কোনগুলো হিট দিলে ডিরেক্ট গ্যাস হয়ে যাবে, ওগুলো বাদে যেটা থাকবে সেটাই হবে আনসার। প্রথমে আসো অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু একটা সাবলিমেটরি সাবস্ট্যান্স বা ভোলাটাইল সাবস্ট্যান্স। এটাকে হিট দিলে এটা ডিরেক্ট গ্যাসে কনভার্ট হবে, এটা লিকুইডে কনভার্ট হবে না। এরপরে যেটা আছে C10H16O, এটা একটা সলিড সাবস্ট্যান্স, এটাও একটা সাবলিমেটরি সাবস্ট্যান্স, যেটা কিনা আসলে ক্যাম্ফোর। এটার নাম হচ্ছে ক্যাম্ফোর। এটাকে হিট দিলে এটা সরাসরি গ্যাসে কনভার্ট হয়, লিকুইডে কনভার্ট হয় না। তারপরে আছে C10H8, এটা হচ্ছে তোমার ন্যাপথালিন। এই ন্যাপথালিনও তাই, এটাকে হিট দিলে সরাসরি গ্যাসিয়াস স্টেটে চলে যায়, এটা লিকুইড হয় না। তাহলে বাকি থাকলো কোনটা? পটাশিয়াম ক্লোরাইড। এই পটাশিয়াম ক্লোরাইডকে হিট দিলে এটা প্রথমে লিকুইড হবে, তারপরে এই লিকুইডটাকে আরও হিট দিতে থাকলে এটা গ্যাসে কনভার্ট হয়ে যাবে। কাজেই দ্য কারেক্ট আনসার ইজ পটাশিয়াম ক্লোরাইড। এরপরে দ্য লাস্ট ওয়ান, হাউ মেনি হরিজন্টাল লাইন্স আর অবটেইনড ইন দ্য হিটিং কার্ভ অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড। একটা নর্মাল একটা সাবস্ট্যান্স, সেটা হিটিং কার্ভের মধ্যে 2টা হরিজন্টাল লাইন পাওয়া যায়। এটা কোথায় কোথায় পাওয়া যায়? একটা পাওয়া যায় মেল্টিং পয়েন্টে, আরেকটা পাওয়া যায় বয়লিং পয়েন্টে। মেল্টিং পয়েন্ট বরাবর যখন সলিড আর লিকুইড কোএক্সিস্ট করে তখন কিন্তু টেম্পারেচার বাড়েও না কমেও না, এই জন্য ওখানে একটা হরিজন্টাল পার্ট পাওয়া যাবে। দেখবা ওই হিটিং কার্ভের মধ্যে একটা হরিজন্টাল লাইন পাওয়া যাবে মেল্টিং পয়েন্টের এখানে এসে। আবার যখন ওই লিকুইডটা যখন গ্যাসে কনভার্ট হবে বয়লিং পয়েন্টে এসে, তখন আবার একটা হরিজন্টাল লাইন পাওয়া যাবে, কারণ যতক্ষণ পর্যন্ত একটা লিকুইড বয়েল করতে থাকে ততক্ষণ পর্যন্ত টেম্পারেচার বাড়েও না কমেও না। এই জন্য নর্মালি আমরা একটা সাবস্টেন্সের হিটিং কার্ভ আঁকলে বয়লিং পয়েন্টে একটা হরিজন্টাল লাইন আর মেল্টিং পয়েন্টে আরেকটা হরিজন্টাল লাইন পাই। কিন্তু যেসব সাবস্ট্যান্স সাবলিমেটরি সাবস্ট্যান্স সেগুলো কিন্তু হিট দিলে লিকুইডে কনভার্ট হয় না, ওগুলো ডাইরেক্ট গ্যাসে কনভার্ট হয়ে যায়। এই জন্যই ওই ক্ষেত্রে আমরা একটা মাত্র হরিজন্টাল লাইন পাবো, যেখানে যে টেম্পারেচারে সলিডটা গ্যাসে কনভার্ট হওয়া শুরু করবে ওই টেম্পারেচারে গিয়ে আমরা একটা মাত্র হরিজন্টাল লাইন পাবো। এই জন্য এটার আনসার হবে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই এমসিকিউগুলো ভালো করে শিখো, আর বইয়ের ভিতর থেকে এমসিকিউ কী হতে পারে এগুলো নিজেরা কিছু এমসিকিউ বানানোর চেষ্টা করো, আর বইয়ের এক্সারসাইজের এমসিকিউগুলো সলভ করো, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের এমসিকিউগুলো তোমার জানা হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, আমার চ্যানেলের নাম GCS Chem, যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে
তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থেকো।